শুক্রবার ভোরে যখন ইসরায়েলের যুদ্ধবিমানগুলো ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানল, তখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে একটাই প্রশ্ন মোটা দাগে উঠেছিল: এই যুদ্ধের পরিণতি কোথায় নিয়ে যাবে পৃথিবীকে? বিশ্ব ব্যবস্থার চেহারা কি পাল্টাতে চলেছে? ইসরায়েলের এই আচমকা হামলার জবাবে ইরান কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিবে। কিন্তু আসল প্রশ্ন হলো, দুই দেশের সামরিক শক্তি কেমন? কার হাতে কী অস্ত্র আছে? আগে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের রিপোর্ট আর স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের কিছু তথ্য ঘেঁটে তুলনা করা যাক। সেনাবাহিনীর সংখ্যার দিকে তাকালে ইরান স্পষ্টতই এগিয়ে আছে। তাদের 6,10,000 সক্রিয় সৈন্য রয়েছে, যার মধ্যে শুধু সেনাবাহিনীতেই আছে 3,50,000। এর বাইরে রয়েছে বিপ্লবী গার্ড বা IRGC, যেখানে 1,90,000 সদস্য রয়েছে। নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 আর বিমান প্রতিরক্ষায় 15,000 সদস্য। এছাড়াও তাদের রিজার্ভ বাহিনীতে রয়েছে আরও 3,50,000 সৈন্য। অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা 1,59,500। তাদের সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 আর বিমান বাহিনীতে 34,000। তবে তাদের রিজার্ভ বাহিনী 4,65,000 সদস্য নিয়ে বেশ শক্তিশালী। ইসরায়েলে 18 বছরের বেশি প্রায় সবাইকেই সামরিক প্রশিক্ষণ নিতে হয়। সামরিক খরচের দিকে তাকালে চিত্র উল্টে যায়। 2023 সালে ইরান সামরিক খাতে খরচ করেছে $10.3 বিলিয়ন, যা আগের বছরের চেয়ে মাত্র 0.6% বেশি। কিন্তু ইসরায়েল একই বছরে খরচ করেছে $27.5 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় 24% বেশি। এই বৃদ্ধির বড় কারণ হলো 7 অক্টোবরের পর শুরু হওয়া গাজা যুদ্ধ। ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। এই সিস্টেম 70 কিলোমিটার পর্যন্ত ছোট ক্ষেপণাস্ত্র, রকেট, মর্টার আর ড্রোন আটকাতে পারে। প্রতিটি ব্যাটারিতে 20টি তামির ক্ষেপণাস্ত্র থাকে। রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমসের দাবি, আয়রন ডোমের সাফল্যের হার 90%। 2006 সালে হিজবুল্লাহর সাথে যুদ্ধের পর এই সিস্টেম তৈরি করা হয়, যা 2011 সাল থেকে কাজ করছে। ইরানের আসল শক্তি কিন্তু শুধু তাদের নিজস্ব সৈন্য সংখ্যা নয়। মধ্যপ্রাচ্য জুড়ে তাদের যে প্রক্সি নেটওয়ার্ক আছে, সেটাই তাদের আসল অস্ত্র। লেবাননের হিজবুল্লাহ, সিরিয়ার বিভিন্ন মিলিশিয়া গ্রুপ, ইয়েমেনের হুদি বিদ্রোহী আর ফিলিস্তিনের হামাস, এরা সবাই ইরানের কৌশলগত মিত্র। এই রেজিস্ট্যান্স এক্সিস্ট নামের জোট ইসরায়েলকে বিভিন্ন দিক থেকে চাপে রাখতে পারে। এবার আসি আসল কথায়। ইরানের কাছে এখন 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, যা দিয়ে 9টি পারমাণবিক বোমা বানানো সম্ভব, যদি সেগুলোকে 90% পর্যন্ত সমৃদ্ধ করা যায়। অথচ ইসরায়েলের কাছে ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র আছে, যদিও তারা এটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে না। এই মুহূর্তে ইরান যে পাল্টা হামলার ক্ষমতা রাখে না, সেটা বুঝেই কি ইসরায়েল এত সাহস করে তাদের পারমাণবিক স্থাপনায় আঘাত হানল? ব্যাপারটা এতটা সহজ নয়। ইরানের হাতে যদিও পারমাণবিক বোমা নেই, কিন্তু তাদের আছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। আর এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে তারা ইসরায়েলের অত্যাবশ্যকীয় স্থাপনাগুলোতে আঘাত হানতে পারে। আরও বড় কথা হলো, ইরানের প্রক্সি বাহিনীগুলো ইসরায়েলের চারদিক থেকে তাদের ঘিরে রেখেছে। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, পূর্বে সিরিয়ার মিলিশিয়া, এরা সবাই একসাথে হামলা করলে ইসরায়েলের আয়রন ডোমও হয়তো সামলাতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে: ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলে যদি মধ্যপ্রাচ্যের জন্য হুমকি না হয়, তাহলে ইরানের কাছে থাকলে হুমকি কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে যেতে হয়। পশ্চিমা বিশ্বের চোখে ইসরায়েল গণতান্ত্রিক আর দায়িত্বশীল রাষ্ট্র, যারা পারমাণবিক অস্ত্র দিয়ে হুমকি দেয় না। অন্যদিকে ইরানকে দেখা হয় ইসলামিক কট্টরপন্থী রাষ্ট্র হিসেবে, যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়। কিন্তু এই যুক্তি প্রচণ্ড খোঁড়া, কারণ পারমাণবিক অস্ত্র যার হাতেই থাকুক না কেন, সেটা পুরো অঞ্চলের জন্যই বিপজ্জনক। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েলের এই হামলা ইরানকে আরও দ্রুত পারমাণবিক বোমা বানানোর দিকে ঠেলে দিতে পারে। কারণ এখন ইরানের কাছে প্রমাণ হয়ে গেছে, তাদের প্রচলিত অস্ত্র দিয়ে ইসরায়েলের সাথে পেরে ওঠা হয়তো সম্ভব নয়। সংখ্যার দিকে তাকালে ইরান এগিয়ে, কিন্তু প্রযুক্তি আর অভিজ্ঞতার দিকে ইসরায়েল। ইরানের আছে বিশাল ভূখণ্ড আর জনশক্তি,
ইসরায়েলের আছে অত্যাধুনিক অস্ত্র আর প্রতিরক্ষা ব্যবস্থা। দুই দেশেরই আছে আঞ্চলিক মিত্র। আসলে তত্ত্ব দিয়ে হিসাব করলে দুই দেশের কেউই একে অপরকে সম্পূর্ণ পরাজিত করার ক্ষমতা রাখে না। কিন্তু দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ মানে শুধু তাদের দুজনের জন্যই বিপদ নয়, পুরো বিশ্বের জন্যই তা হুমকি। এখন দেখার বিষয় ওআইসিভুক্ত মধ্যপ্রাচ্যের ইসলামী দেশগুলো এই ইস্যুতে কী অবস্থান নেয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।